হাসিনা আমলে লুটপাটের সাক্ষী ব্যাংক খাত। সেপ্টেম্বর শেষে খেলাপি প্রায় 2,85,000 কোটি টাকা। ঘুরে দাঁড়াতে গ্রাহক ও বিনিয়োগকারীদের সুরক্ষার আশ্বাস গভর্নরের। আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফের হাত থেকে রক্ষা পায়নি ধানমন্ডির মসজিদও। জায়গা দখল করে বাড়ির পিলার, দোকান ভাড়ার লাখ লাখ টাকা আত্মসাৎ। প্রতিকার চান মুসল্লিরা। এবং ঘুরে দাঁড়াচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। বাংলাদেশে তৈরি ল্যান্ডিং ক্রাফট রায়ান চলবে আরব আমিরাতে। আগামী বছর রফতানিতে প্রস্তুত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। দেশের খবর। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সরাসরি যাচ্ছি সেখানে। সাথে 1 ঘন্টা অন্তত বৈঠক হয়েছে স্যার, যে একটা ইস্যুতে অন্তত আমাদেরকে বলুন যে এই বিষয়টা নিয়ে কি আপনারা তাদের সাথে আসলে মতামতের জায়গায় পৌঁছাতে চান, নাকি নতুন করে কোনো কিছু? না, ওনাদের নতুন করে কিছু বলার থাকলে নতুন করে কিছু বলার থাকলে ওনারা আমাদেরকে বলতে পারেন। এবং এটাই। আর একজনের সাথে ওনার সাথে আমার অতীতে দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু এই যে ওনার সাথে এইভাবে এককভাবে বসার এই প্রথম আমার। তো এটা অনেক কিছু আলাপ আলোচনা হয়, অনেক ব্যক্তিগত অতীত, অনেক কিছুই। যে আমরা দুইজন বয়স্ক মানুষ, অনেক কিছুই আলাপ আলোচনা হয়। স্যার, ভোটারের 17 বছর বয়স করা এই প্রস্তাবটা কি আপনাদের নাকি কমিশনের পক্ষ থেকে? আমি জানি না তাদের কিনা। আমরা এরকম কোনো প্রস্তাব করিনি, এবং এটা আমাদের এখতিয়ারও নয়। এটা এই যে সংবিধান সংস্কার কমিশনের। স্যার, আপনার তো শেষ মুহূর্তে মানে ফাইনালি একদিন সময় আছে হাতে। এই অবস্থায় আসলে রাজনৈতিক দলগুলো নিয়ে আপনার কিরকম সুপারিশ করেছেন অনেক বিষয় নিয়ে যদি একটু বলেন, যে আসলে তারা এই পরবর্তী যে সামনে এই ব্যাপারে কোনো সুপারিশ আমার মনে হয় না কোনো এসছে। তাদের অনেক রকম প্রস্তাব এসছে, অনেক রকম সুপারিশ এসছে, ব্যতিক্রমধর্মী, ভিন্ন, মানে তারা বিপরীত মেরুর সুপারিশ এসছে, কোনো কোনো ক্ষেত্রে ঐক্যমত্য আছে, অনেক সুপারিশ। নির্বাচনে আওয়ামী লীগের সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে নির্বাচন ভবনে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অভ্যুত্থানকারীরা। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ, একটি ধাপ মাত্র আমরা অতিক্রম করেছি, এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024-এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম, এই করাপ্টেড সিস্টেমগুলোকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ সকলের যে সহযোগিতার প্রয়োজন ছিল একটি সিস্টেমকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সহযোগিতা এই রাষ্ট্র এই মুহূর্তে এই সিস্টেমের সকলের কাছে থেকে, সম্পৃক্ত যারা রয়েছেন তাদের কাছে থেকে প্রত্যাশা অনুযায়ী পায় না। সেই জায়গা থেকে কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে মানুষ কিভাবে আসলে অন্যায়, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে, এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এই অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। মানুষ জীবনের মায়া না করে, রক্তের মায়া না করে, পরিবারের মায়া না করে রাজপথে নেমেছে, এবং খুনি হাসিনার পতন হয়েছে। এই প্রেক্ষাপটগুলো, এবং এই যে মানুষ রাজপথে নেমেছে, মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিট গুলো কি ছিল? এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা, আকাঙ্ক্ষা কি? আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে
লিপিবদ্ধ থাকা প্রয়োজন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে, যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে, এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই 24-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার। সেই বিষয়টি আসলে আমরা আমাদের এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব, এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যে, এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের, মতের, ধর্মের, বয়সের যারা মানুষ রয়েছে তাদের কাছে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত নেওয়া হচ্ছে, এটি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করা হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র, এটি কোনো নির্দিষ্ট দলের, মতের, ধর্মের, বয়সের মানুষের ঘোষণাপত্র নয়। যেমন ভাবে 24-এর বিপ্লবটি সকলের ঘোষণাপত্র ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই বিপ্লবের ফলে এসেছে তারা থেকে শুরু করে যে সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল একসাথে রাজপথে লড়াই করেছে তাদের সকলের মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ মিনার, যেখানে একদম অফিসিয়ালি 6 জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল, সেখানে আমরা এপ্রিল ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণাপত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি। এবং এই সামগ্রিক বিষয় নিয়ে আমাদের এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের এই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার জায়গা থেকে তার কথাগুলো উপস্থাপন করবে। বেটার লেট দেন নেভার। এই যে আমরা ঘোষণাপত্র আমাদের অভ্যুত্থানের আমাদের বিপ্লবের যে ঘোষণাপত্রটি সেটা আমাদের 5ই অগাস্টই হওয়ার উচিত ছিল। আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে, মিডিয়াতে, বুদ্ধিজীবী পাড়ায়, তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। 2000 ঊর্ধ্ব শহীদ এবং 20,000 ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানটি হয়েছে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে। এই যে মানুষ 72-এর মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে, এটির একটি লিগ্যাল ডকুমেন্টেশন থাকা উচিত। সেই জায়গা থেকে আমরা আগামী 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে 31 ডিসেম্বর 2024 এই যে 24-এর গণ অভ্যুত্থান, সেটিকে আমরা আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা
ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইস্তিহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং ৭২-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে, যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে, আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা ৫ই আগস্টে পূর্বে এবং ৫ই আগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য, বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আমাদের ৩১শে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। সরাসরি যুক্ত ছিলাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অভ্যুত্থানের নেতাদের সংবাদ সম্মেলনে। দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বেইলি রোডে ভবন পরিদর্শন করছে রাজউক, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি নিয়ে গঠিত যৌথ দল। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। আজকে রাজুকের পক্ষ থেকে একটি পরিদর্শন কার্যক্রম শুরু করেছেন চেয়ারম্যানের নেতৃত্বে। এটি সকাল 11টার কিছু পরে শুরু করার কথা থাকলেও 1 ঘন্টা পর 12টা থেকে শুরু হয়। এখন এই মুহূর্তে বেইলি রোডের একটি রেস্টুরেন্টে তারা আছেন। এটি রেস্টুরেন্টের নাম সিটিজেন ক্লাব। এই রেস্টুরেন্টটি তারা পরিদর্শন করেছে। এর আগে এই যে পুরো ভবনটি 13 তলা ভবনের রুপটপে তারা গিয়েছিল এবং সেখানে গিয়ে এই পুরো ভবনের যে দুর্ঘটনা ঘটলে এটাতে কি কি বিষয়গুলো দরকার, পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে কিনা, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা, গ্যাসের লাইনগুলো ঠিক আছে কিনা, এই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করেছে এবং এর পরবর্তীতে তারা এই রেস্টুরেন্টে এসেছে। রেস্টুরেন্টে আসার পরে তারা সরাসরি কিচেনে চলে গিয়েছিল, যে কিচেনে গিয়ে গ্যাসের লাইন, যেহেতু বারবারই সিলিন্ডার একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে সবার জন্যই, বারবার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রেস্টুরেন্টে বড় বড় ঘটনা ঘটছে। এই বেইলি রোডেই একটি বড় দুর্ঘটনা ঘটেছিল সিলিন্ডার বিস্ফোরণ হয়ে, কিছুদিন আগে উত্তরা একটি ঘটনা ঘটেছে। সে কারণে তারা এটির কিচেনে গিয়ে তারা সেটি দেখেছে যে আসলে এরকম কিছু ক্ষতিগ্রস্ত বা ভীতি তৈরি হয় বা কোনো দুর্ঘটনা হতে পারে এরকম কি কোনো আলামত সেখানে আছে কিনা। তো তারা গিয়ে একটি সিলিন্ডার পেয়েছে। সেই সিলিন্ডারটি আসলে এই কিচেনে রাখার কথা না, এই ভবনের পুরো গ্যাসের লাইন নিচ থেকে এটির সরবরাহ হয়। সে কারণে তাদের সাথে কথা বলেছে। এখন তাদেরকে সতর্ক করবে না জরিমানা করবে সেটি পরে জানা যাবে। আর এই কিচেনে
এখানে একটি ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন কিভাবে নিভাতে হয় ফায়ার সার্ভিস কর্মীরা সেটি তাদেরকে দেখিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেই ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ গত 1 বছর আগে শেষ হয়ে গিয়েছিল, এখনও তারা সেটি রেখে দিয়েছে সেখানে। যখন সেই মহড়াটা করার চেষ্টা করে আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে, কিন্তু সেটি তারা করতে পারেনি। এখানে রাজুকের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, তার সাথে যদি আমরা একটু কথা বলতে চাই যে আজকে আপনারা এই অভিযান পরিচালনা করছেন, স্যার একটু যদি বলতেন যে আজকে আপনাদের কি কি কার্যক্রম আজকে আছে, কোথায় কোথায় যাবেন, কোন কোন বিষয়গুলো একটু দেখবেন আজকে? না, আমরা প্রথমে এখানে এসেছি আমাদের এই বিল্ডিংয়ে, এবং এখানে আমাদের যারা স্টেক হোল্ডার আছে, যারা এই বিল্ডিংটা তৈরি করেছেন, এবিসি কোম্পানি লিমিটেড, এবং আমাদের বিদ্যুৎ বিভাগ, আমাদের তিতাস, আমাদের ফায়ার সার্ভিসের লোকজন এসছে, আমাদের রাজুকের পক্ষ থেকে এসছি। এবং উদ্দেশ্য একটাই যে এখন তো আগুন লাগার মৌসুম চলতেছে, আল্লাহ না করুক আগুন না লাগুক, তো একটা বিল্ডিংয়ে যেসব জিনিস থাকা উচিত সেই জিনিসগুলো আমরা একদম ছাদ থেকে দেখা শুরু করেছি, এবং অনেকগুলো আমরা দোষ ত্রুটিও পেয়েছি, সেগুলো আমরা সবাই মিলে কাজ করছি। এবং হয়তো এখান থেকে যাওয়ার পরে আমাদের অবজারভেশনগুলো, আমাদের ইয়েগুলো আমরা এখানে আবার পাঠাবো, এবং সেই অনুযায়ী কাজ করার জন্য আমরা আদেশ দিব। সেই জন্য আমাদের ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তিনি যে আজকে এই ভবন ছাড়াও আরও বেশ কিছু ভবনে যাবেন, সেখানে গিয়ে তারা দুর্ঘটনা রোধে যে সকল ব্যবস্থাগুলো থাকা দরকার সেগুলো আছে কিনা সেগুলো পরিদর্শন করবেন। এই ছিল আসলে আমার কাছে বেইলি রোড থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বেইলি রোডে। হাসিনা আমলে মহা লুটপাটের সাক্ষী দেশের ব্যাংক খাত, যার আদ্যপান্ত উঠে এসেছে চলতি মাসের শুরুতে প্রকাশিত অর্থনীতির শ্বেতপত্রে। আতঙ্কিত গ্রাহকের আমানত তোলার চাপ ছিল বছর জুড়ে। দুর্বল ব্যাংকের জন্য টাকাও ছাপিয়েছেন নতুন গভর্নর। ব্যাংক খাত সংস্কারে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। বিদায় নিতে যাওয়া বছরের ব্যাংক পরিস্থিতির কথা তুলে ধরেছেন সহকর্মী সাইফুল ইসলাম। 12 ব্যাংকের অবস্থা খুবই খারাপ। 9টিতে জ্বলছে লালবাতি, 3টির অবস্থান ইয়েলো জোনে। ভালো আছে 16 ব্যাংক। সব মিলিয়ে 38টি দুর্বল ব্যাংকের খবর গণমাধ্যমে ফাঁস হয় চলতি বছরের প্রথম প্রান্তিকেই। এরপর 14 মার্চ খেয়ে ফেলা পদ্মা ব্যাংকের বুকে আশার পাল উড়াতে চায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বৈঠক শেষে আসা পদ্মা ও এক্সিমের একীভূত হওয়ার ঘোষণা। 2009 সালে শিল্প ব্যাংক ও শিল্পঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের পর চলতি বছরে ব্যাংকটি আবারও একীভূতের আলোচনায় আসে। আতঙ্কে পড়েন ব্যাংকটির কর্মী ও আমানতকারীরা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 21 জুলাই থেকে 3 দিন সাধারণ ছুটির কবলে পড়ে ব্যাংক খাত। 5 দিন বন্ধ থাকার পর 23 জুলাই রাত থেকে ব্যাংকিং লেনদেনে স্বাভাবিক হতে থাকে ইন্টারনেট সেবা। রাজনৈতিক পট পরিবর্তনের পর 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। দায়িত্ব পেয়েই অ্যাসালম গ্রুপের কবজায় থাকা 8টি সহ 12টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙেন ও পুনর্গঠন করেন। ব্যাংক খাতের সংস্কারে সেপ্টেম্বরেই গঠিত হয় 6 সদস্যের টাস্ক ফোর্স। অক্টোবরের বড় খবর, লোকসানি পদ্মা ব্যাংকে টেনে তুলতে আসা এক্সিম নিজেই সাঁতরাচ্ছে লোকসানে নদীতে। 24 ডিসেম্বর ঘোষণা আসে একীভূত না হওয়ার। 28 নভেম্বর সংকটে থাকা 6 ব্যাংকে তারল্য সহায়তা দিতে 22,500 কোটি টাকা ছাপানোর কথা জানান গভর্নর। যদিও দায়িত্ব নিয়ে দৃঢ় ঘোষণা দিয়েছিলেন টাকা না ছাপানোর। ব্যাংক খাতে লুটপাটের ফলাফল, সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ প্রায় 2,85,000 কোটি টাকা। অর্থনীতির শ্বেতপত্রে জানানো হয় এসব লুটপাটের পরিমাণ 24টি পদ্মা সেতু বা 14টি মেট্রো রেল নির্মাণ ব্যয়ের সমান। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক খাতে ব্যর্থতায় কম বেশি সবারই দায় রয়েছে। ঘুরে দাঁড়াতে গ্রাহক ও বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে হবে। সকালে বিআইবিএম এর সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে কথা বলেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাত যতদূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যতদূর এগুতে পারত সেটা আমরা পারিনি। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে।
জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে তৈরি ল্যান্ডিং ক্রাফট রায়ান চলবে আরব আমিরাতে। মারওয়ান শিপিংয়ের জন্য 69 মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি প্রস্তুত করা হয়েছে। আগামী বছর জাহাজটি রফতানি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 2020 সালের পর আবারও জাহাজ রফতানি করতে যাচ্ছে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। মারওয়ান শিপিং নামে আরব আমিরাতের একটি কোম্পানির 69 মিটার দীর্ঘ বিশেষায়িত জাহাজটি প্রস্তুত করা হয়েছে। রায়ান নামক ল্যান্ডিং ক্রাফট জাহাজটি আগামী বছর রফতানি করা হবে। মারওয়ান শিপিং এর সঙ্গে 2023 সালে 8টি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন। খালিদ ও ঘায়া নামে আরও 2টি টাগবোট 2025 সালেই রফতানি করা হবে। বাকি 5টি জাহাজও একই বছরের মধ্যে বিভিন্ন সময় পাঠানো হবে। দক্ষ জনশক্তির কারণে 7-8 মাসের মধ্যে জাহাজ ডেলিভারি পর্যায়ে চলে এসেছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা। সিস্টার ভেসেল এইটার পরে আরও 2টা আছে সেম জাহাজ আর কি। 7 মাস 8 মাসেই এই পর্যায়ে চলে আসছে, একেবারে ডেলিভারি পর্যায়ে চলে আসছে। তো ওইগুলিও অলমোস্ট হাল হয়ে যাচ্ছে প্রায়। তো মেশিন আসলে ওগুলি ইমিডিয়েট হয়ে যাবে। দুবাই চলে যাবে এখান থেকে। দুবাইতে ওরা লোকাল ইউজ করবে, আশেপাশে কোস্টাল এরিয়াগুলিতে ব্যবহার করবে, কাতার, কুয়েত, ওইসব জায়গাগুলিতে সব ঠিকঠাক থাকে। আমরা এই আরও অনেক অর্ডার পাওয়ার চান্স আছে আর কি। জাহাজ নির্মাণ শিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে। বর্তমানে ইয়ার্ডে 9টি জাহাজ রপ্তানির কাজ চলছে। জাহাজ বানাতে বিদেশিরা বাংলাদেশে আসছে বলে জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক। বিদেশিরা আসে শুধু আমাদের কোয়ালিটি অফ ওয়ার্কম্যানশিপ, ওয়ার্কাররা মানে কিভাবে যে ওরা ওদের একটা মায়া আছে, মানে আই ক্যান সি দে লাভ টু ওয়ার্ক। ইজ অফ ডুইং বিজনেসটা যদি একটু সহজ যদি করা যায় তাহলে আমরা ডেফিনেটলি আমরা এগিয়ে যেতে পারবো। এখন একটা সুযোগ, এই সাইকেলটা যেন আমরা মিস না করি। এটা পৃথিবী জোড়া এখন সমস্ত শিপ বিল্ডারগুলো প্রায় 2-3 বছরের জন্য ওদেরও অনেক অর্ডার আছে। আমরা ওই সাইকেলটা মিস করতে চাই না। ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত 11টি দেশে 33টি জাহাজ রফতানি করেছে, যার মূল্য $100 মিলিয়ন চেয়েও বেশি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। 7 বছরের ট্রফি খরা কাটাতে এবার ভিন্ন পথে হাঁটবে রংপুর রাইডার্স। তারকা বিদেশিদের পেছনে না ছুটে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে বাজিপাতের লক্ষ্য বিপিএল এর অন্যতম পেশাদার এই ফ্র্যাঞ্চাইজির। স্কোয়াড নিয়ে খুশি থাকলেও হেড কোচ মিকি আর্থারের মাথা ব্যথার নাম তারকা খচিত ফরচুন বরিশাল। তবে ফরেন রিক্রুটরা মানিয়ে নিলে রংপুরকেও হারানো কঠিন হবে বিশ্বাস প্রোটিয়া কোচের। নিজেদের ভেন্যুতে অনুশীলনের বিলাসিতা কেবলই রংপুর রাইডার্সের। বিপিএলে পেশাদারিত্বের মাইল ফলক স্থাপন করেও ক্যাবিনেটে ট্রফি মাত্র একটা, সেটাও এসেছে 7 বছর আগে মাশরাফির নেতৃত্বে। শিরোপা না পেলেও রাইডার্সের জার্সি গায়ে প্রতি মৌসুমেই বিপিএল মাতাচ্ছেন বড় সব নাম। তবে এবার কৌশল বদলেছে এই ফ্র্যাঞ্চাইজি। বিদেশি তারকা নয়, বরং রাইডার্সদের আস্থা লোকাল ক্রিকেটারে। যদিও মাথা ব্যথার কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। Having your local players perform, I think that's the key. You're playing with 7 local players every time, so having your local players perform gives you an advantage. But you know, all the other teams are good. I mean, Borichal look outstanding. They've got a lot of good overseas players and a lot of good local players. Almost the national team. Almost the national team. অক্টোবরে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া মিকি আর্থার এরই মধ্যে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগের শিরোপা। সোহানদের সক্ষমতা জানেন, শিষ্যদের কাছে প্রত্যাশা পরিকল্পনা বাস্তবায়নের। I know these players. I've worked with these players. I know that we've got enough talent to, if we play to the best of our ability, we're going to be very hard to beat. And all our primary focus is in now is to get to the last 4. টুর্নামেন্টের শুরুতে সৌম্য সরকারকে পাবে না রাইডার্স, যদিও ওপেনিং স্লট পূরণে আছে হেলস, টেলর, অতলরা। তবে রংপুরের তুরুপের তাস হতে পারেন আজিজুল হক তামিম। যুব দলের অধিনায়কে মুগ্ধ প্রোটিয়া এই কোচ। সবশেষ আসরে কোয়ালিফায়ার পর্বে কাটা পড়ে রংপুর। এর আগে গ্রুপ পর্ব। নতুন আসরে নতুন শুরুর লক্ষ্য দলটার, আর তা করতে ফাইনালে ওঠার বিকল্প নেই সোহানদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিয়ে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় অভ্যুত্থানের নেতাদের।
এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।